সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি মরক্কো আন্তর্জাতিক সফরে যাওয়ার প্রাককালে তিনি যে তার ব্যবহৃত যে অস্ত্র, সেই অস্ত্রের AK-74 অস্ত্রের যে গোলা বারুদের ম্যাগাজিন পাওয়া গিয়েছে, সেই ম্যাগাজিনের বিষয়ে দেশের আন্তর্জাতিক মহল সহ বাংলাদেশের সকল জায়গায় তোলপাড়। সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন ISR এর কালো আইনের আওতায় পড়তেছে বাংলাদেশ, এমনকি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। অপরদিকে ICAOর সংস্থার মাধ্যমে এই বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরও এই নিরাপত্তাহীনতা এবং অবৈধ এবং কালো আইনের আওতায় পড়বে বলে ধারণা করা হচ্ছে। এমনকি এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যে দণ্ডনীয় অপরাধ, সে অপরাধের জন্য গ্রেপ্তার হতে পারে, সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দর্শক শ্রোতা, বিষয়টা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর থেকেই বিভিন্ন দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো তে ফুটে উঠেছে বাংলাদেশের বর্তমান সমসাময়িক অবস্থান। সেখানে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একটার পর একটা অকারেন্স করেই আসছেন, একটার পর একটা দুর্ঘটনা ঘটাইয়েই আসছেন, আর সেই দুর্ঘটনাগুলোকে লিড দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাধ্যমেই দেশের একটা ত্রাসের রাজত্ব কায়েম করছে বলে অনেকের মতামত এবং অনেকের বক্তব্য। বিষয়টা হচ্ছে, আমরা যখনই তিনি 8ই আগস্ট শপথ গ্রহণ করার পরপরই আমরা শীতার্থ অর্থাৎ শীত বস্ত্র বিতরণের সেখানে 100 টাকার কম্বল, হয়তোবা সর্বমোট মিলিয়ে 80 থেকে 90 হাজার টাকার কম্বল হতে পারে, সেই কম্বলকে বিতরণ করতে গিয়েছিলেন হেলিকপ্টারে অনেক অর্থ, যেখানে 60 লক্ষ টাকা দেখানো হয়েছে, আর অন্যান্য গণমাধ্যমে আসছে 1,20,00,000 টাকা। যাই হোক, এই অর্থ ব্যয় করে হেলিকপ্টারের মাধ্যমে তিনি বস্ত্র বিতরণ করেছেন। এরপরে যখনই আসছে, শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে যায়নি, তাকে জঙ্গি তৎপরতা এবং ISI এর তৎপরতায় সশস্ত্র অস্ত্র আদান প্রদানের মাধ্যমে, দেশে অস্ত্র রিজার্ভের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে দেশে একটা সশস্ত্র যুদ্ধ এবং হতাহতের ঘটনা এবং যুদ্ধের দিকে ধাবিত হওয়ার কারণে শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে। সেই কথা বলার কারণে শেখ হাসিনা পদত্যাগ করেনি, শেখ হাসিনা পদত্যাগ না করেই পালিয়ে যাচ্ছে। অপরদিকে শেখ হাসিনা বলছে, আমি পালিয়ে যাইনি, আমি সরকারের সর্বোচ্চ নিরাপত্তার মাধ্যমে দেশে যাতে সশস্ত্র যুদ্ধ না বাজে, দেশে যাতে গৃহযুদ্ধ না বাজে, দেশে যাতে আর একটাও মায়ের কোল খালি না হয়, সেজন্য আমি চলে আসছি। কিন্তু সেটাকে তারা ডিনাই করেছে। পর্যায়ক্রমে এই জুলাই আন্দোলনকে হাইলাইট করার জন্য, জুলাই সনদকে প্রকাশ করার জন্য এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি RTV সহ সকল গণমাধ্যমে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা যদি 5ই আগস্ট পালিয়ে যদি না যেত, স্বৈরাচার সরকার যদি পালিয়ে না যেত, তাহলে আমরা সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তাদেরকে পালাতে এবং তাদেরকে বিতাড়িত করতে বাধ্য করিতাম। অর্থাৎ বুঝাতে চেয়েতে তাদের বংশ নির্বংশ করার চেষ্টা করেছে এবং করতাম। যাই হোক, সেই বক্তব্যকে কেন্দ্র করে দেশি বিদেশি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো অনেক সরগম হয়েছিল যে সে অস্ত্রগুলো কোথায়, সে অস্ত্রের গোলা বারুদগুলো কোথায়, সে অস্ত্র কোন রাষ্ট্র থেকে এসেছে, সে অস্ত্রের ট্রেনিং কিভাবে দেওয়া হয়েছে, সে অস্ত্রের ট্রেনিং কোন জায়গায় দেওয়া হয়েছে, বিভিন্ন প্রসঙ্গে কথা উঠছে। কিন্তু সেটাকে লিড দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এর পরপরই আপনারা দেখেছেন যে বিএনপি নেতা ইশাক, যিনি
বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাইকোর্টের রায় এবং নির্বাচন কমিশনার গেজেট অনুযায়ী তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হয়েছেন গেজেটের মাধ্যমে। কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদের নেতৃত্বে সেই শপথ পড়ানো হচ্ছিল না এবং তাকে বিভিন্নভাবে তাকে হেয় প্রতিপন্ন করেছিল এই ইশাক সাহেবকে। অবশেষে ইশাক সাহেব বাধ্য হয়েছে এই তার আন্দোলন সংগ্রাম থেকে দূরে সরতে। এর পরপরই আমরা দেখেছি যে মরক্কো 29 জুন যখন মরক্কো সফর করবে, সফরকালে তার সফর সঙ্গী ছিল, সেখানে তার সফর সঙ্গী নিয়ম ভঙ্গ করে সেই স্ক্যান ওভারকাম করেছিল। প্রথম গেটে তাদের কোনো কিছুই ধরা পড়েনি, দ্বিতীয় গেটে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে ধাতব বস্তু আছে বলে শনাক্ত করা হচ্ছে। সেখানে সেই ধাতব বস্তু চেক করতে গিয়ে দেখা গেছে AK-47 রিভলভারের যে অস্ত্রের যে গোলা বারুদ ভর্তি ম্যাগাজিন পাওয়া গিয়েছে। এরপরে এটাকে আমরা আর প্রকাশ্যে আসতে দেখিনি, গোপন করে রাখা হয়েছে, কেউ পারেনি। এরপরে আমরা আন্তর্জাতিক গণমাধ্যম জুলফিকারের মাধ্যমে, আল জাজিরার নিউজের মাধ্যমে আমরা বিস্তারিত জানতে পারলাম। এরপরে প্রশ্ন আসছে যে এই দেশে, যে দেশের আন্তর্জাতিক বিমানবন্দর নিরাপত্তা নাই, যে দেশের বিমানবন্দরে একটা কলম নিয়ে যেতে পারছে না, কথার কথা একটা পিন নিয়ে যেতে পারছে না, সেখানে আগ্নেয় অস্ত্রের গোলা বারুদ ভর্তি একটা ব্যাগ কিভাবে চলে আসলো? এখন বিষয়টা হচ্ছে এই আন্তর্জাতিক বিমানবন্দরকে নিয়ন্ত্রণ করে, পরিচালনা করে ICAO সংস্থাটি। এই ICAO সংস্থার 193টি রাষ্ট্রের আন্তর্জাতিক বিমানবন্দরগুলো ওর সব কিছুর তথ্য উপত্য নিয়ন্ত্রণ মানসম্মত আছে কিনা সব কিছুর জরিপ করেন এই ICAO সংস্থাটি। অপরদিকে ISR এর যে কালো আইন আছে, আন্তর্জাতিক যে কালো আইন, সেই কালো আইনের কবলে পড়তেছে বাংলাদেশ। কালো আইনটা হচ্ছে বাংলাদেশে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত 9 সাল পর্যন্ত বাংলাদেশের এই যে আন্তর্জাতিক বিমানবন্দরের যে নিয়ম শৃঙ্খলা আছে, যে মানসম্মত বিধান আছে, নিয়ম আছে, সেটাকে না মেনে দেশের বিমানবন্দরগুলো চলাচল করছিল বিদেই এই ISR এই কালো আইনের মাধ্যমে ICAO সংস্থাটি তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। এই আন্তর্জাতিক বিমানবন্দরের উপরে কালো আইন নির্ধারণ করা হয়েছিল। সেই কালো আইনের আওতায় এনেছিল বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর 2009 সালের মে মাসে। তৎকালীন সময়ের সরকার সেই নিয়ন্ত্রণ, সেই আন্তর্জাতিক বিমানবন্দরটা যেভাবে পরিচালিত হওয়া দরকার সেভাবে নিয়মের দিকে আনার চেষ্টা করেছে। অবশেষে 12 সালে সেই নিষেধাজ্ঞাটি উঠে গেছে, কালো আইনটি উঠে গেছে এবং পরবর্তীতে অবজারভেশনে রেখেছিল ICAO সংস্থাটি। সেক্ষেত্রে এই 25 সালে তাদের একটা জরিপ করার কথা ছিল যে এই সময়ে তাদের একটা পর্যবেক্ষণ করবে। ঠিক সেই মুহূর্তে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব তিনি আগ্নেয় অস্ত্রের যে গোলাবারুদ ম্যাগাজিন নিয়ে যে বিমানবন্দরে গিয়েছিল, সেই বিমানবন্দরটি সেখানে এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সহ উপদেষ্টা পরিষদ সহ বাংলাদেশের সকল গণমাধ্যম বলছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু ICAO সংস্থাটি বলছে এটা হলো আন্তর্জাতিক বিমানবন্দরের বিষয়। এটা আন্তর্জাতিকভাবে এটা নিরাপত্তাহীনতার আঘাত এনেছে। এখানে একজন ব্যক্তি কি কি বিষয় নিয়ে আসতে এখানে যাতায়াত করতে পারবে সে বিধিবিধানগুলো আছে। যেহেতু এখানে একটা পিন নিয়ে আসা সম্ভব না, সেখানে একটা আগ্নেয় অস্ত্রের গোলাবারুদ ভর্তি ম্যাগাজিন নিয়ে কিভাবে আসা
সম্ভব। এটা আন্তর্জাতিক আইন মতে, আন্তর্জাতিক কালো আইনে, আন্তর্জাতিক এই বিমানবন্দরের ISR এর কালো আইনের আওতায় পড়ছে। এমনকি বুঝতে সক্ষম হয়েছে আন্তর্জাতিক বিমানবন্দরের এবং মরক্কো সহ আন্তর্জাতিক সকল রাষ্ট্রের গণমাধ্যমগুলো বলছে এই অস্ত্রের ঝনঝনিতে, অস্ত্রের ত্রাসের রাজত্ব কায়েম করতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মাধ্যমে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ তথা আন্তর্জাতিক গণমাধ্যম, বিচার বিশ্লেষক এবং যারা সুশীল সমাজ তারা বলছে যে একটা আন্তর্জাতিক একটা রিভলভারের AK-47 সহ যা কিছুই আছে না কেন, একজন ব্যক্তির যদি আগ্নেয় অস্ত্র লাইসেন্স করতে হয় তাহলে তাকে সর্বনিম্ন 30 বছর বয়স হতে হবে। কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বয়স মাত্র 26 বছর। ধরে নিলাম তার বয়স 26 বছর হলেও সেখানে একটা ফাঁক ফুকুর করতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু 3 বছর, রীতিমতো 3 বছর ট্যাক্স দিতে হবে বাংলাদেশ সরকারকে। সর্বনিম্ন বাৎসরিক ট্যাক্স ব্যাট হলো 3 লক্ষ টাকা। সেটা তিনি কিভাবে পরিশোধ করিলেন? এর পরের বিষয় হচ্ছে, তিনি একজন ছাত্র, এখনো তিনি ছাত্র, তখনকার সময়ও তিনি ছাত্র ছিলেন, তিনি কোনো কর্মজীবন ছিলেন না। তাহলে তিনি কিভাবে এই 9 লাখ টাকা শুধু ট্যাক্স ভ্যাট কিভাবে পরিশোধ করলো? এর পরের একটা বিষয় হচ্ছে, যখনই এই বিষয়টা নিয়ে দেশে এবং বিদেশে যখন তোলপাড় শুরু হয়েছে, তখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা সাহেব বলেছেন এটা তার লাইসেন্সকৃত অস্ত্র, তার লাইসেন্সকৃত অস্ত্র। এই গোলাবারুদগুলো এবং অস্ত্রগুলো বাসায় রাখছে, ভুলবশত একটা অস্ত্রের এই গোলাবারুদের ম্যাগাজিনটি তার ব্যাগে চলে আসছে। এখন প্রশ্ন হলো, তাকে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেবকে বলল যে একজন ব্যক্তির আগ্নেয় অস্ত্রের লাইসেন্স নিতে 30 বছর বয়স লাগে। তখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাহেব বলছেন 30 বছর বয়স লাগে, এটা কি নিয়ম? এটা তো আমি জানি না। মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব জানেন না যে তা একটা আগ্নেয় অস্ত্রের লাইসেন্স নিতে 30 বছর বয়স লাগে, এমনকি 3 বছর ভ্যাট ট্যাক্স দিতে হয় 9 লক্ষ টাকা। এই নিয়মটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব জানে না। তাহলে প্রশ্ন হলো, কিভাবে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যম ছাড়া একটা আগ্নেয় অস্ত্রের লাইসেন্স নেওয়া সম্ভব নয়। তাহলে তিনি কিভাবে লাইসেন্স দিয়েছেন? আবার সেই লাইসেন্সকৃত অস্ত্রের এতগুলা বারুদ বাংলাদেশের সব জায়গায় ছড়াই ছিটিয়ে বলল কিভাবে?